আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা উক্ত অধ্যায়ে আমাদের অনুশীলনীর প্রশ্নোত্তর সমাধান করব। আমাদের অনুশীলনী সৃজনশীল 1 নম্বর প্রশ্নটা শুরুতে সমাধান করব। আমাদের উক্ত কোয়েশ্চেনের মধ্যে বলা আছে রাফিন 10ম শ্রেণীর ছাত্র, তার আব্বা সুঠাম দেহের অধিকারী। সুঠাম মানে একদম ঠিকঠাক শরীর আর কি, বুঝছো, মানে রোগা না কিংবা খুব মোটা না এরকম বোঝাচ্ছে। সো রাফিন লক্ষ্য করছে যে তার আব্বার দেহে ক্ষত সৃষ্টি হলে সেটা শুকাতে দেরি হচ্ছে, চামড়া শুকিয়ে যাচ্ছে, সামান্য পরিশ্রমে সে ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ছে। এ সকল কারণে রাফিনের আব্বা ডক্টরের শরণাপন্ন হন। ডক্টর পরীক্ষা নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিলেন। আমাদের প্রথম প্রশ্নতেই বলা হচ্ছে রক্তচাপ আসলে কাকে বলে। সো রক্তচাপ কাকে বলে বলো তো? আমাদের হৃৎপিণ্ডের এই যে সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, সো আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এগুলোর ফলে আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনীর প্রাচীরে এক ধরনের চাপ সৃষ্টি করে এবং সেই চাপটাকেই বলা হয় কি বলতো? ব্লাড প্রেশার বা রক্তচাপ। ব্লাড প্রেশার নামটা তো সবাই কম বেশি শুনছি, রক্তচাপ শুনি কিংবা না শুনি। চলে যাবো আমাদের দ্বিতীয় প্রশ্নতে। আমাদের দ্বিতীয় প্রশ্নতে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নেই। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায়। তাহলে আমাদের এই যে মাত্র ব্লাড প্রেশারের যে সংজ্ঞাটা পড়লাম তার মধ্যে একটা অংশ হলো সিস্টোলিক ব্লাড প্রেশার বা সিস্টোলিক রক্তচাপ। সো আমাদের বলা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে এই যে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী, শিরা এবং কৌশিক জালিকার মধ্য দিয়ে কি হয় আমাদের সারা শরীরের মধ্যে প্রবাহিত হয়। সো হৃৎপিণ্ড যখন আসলে সংকুচিত হয় তখন আসলে রক্তকে কি করে? ধমনীর মধ্যে পাম্প করে, তখন ধমনীর ভেতরে আসলে সর্বোচ্চ পরিমাণে চাপ সৃষ্টি হয়। সো এই যে চাপটা যে সৃষ্টি হয় এই চাপটাকে বেসিক্যালি বলা হচ্ছে সিস্টোলিক চাপ। আচ্ছা, সো বলা হচ্ছে যে স্বাভাবিক সুস্থ এবং একজন প্রাপ্তবয়স্ক যেই মানুষ তাদের সিস্টোলিক রক্তচাপকে পারদ স্তম্ভের 140 থেকে 110 থেকে 140 মিলিমিটার হার্জ ধরা হয়। সো একটা স্বাভাবিক মানুষের রক্তের পারদচাপ কেমন হবে? 110 থেকে 140। যদি কারোর রক্তচাপ 120/80 হয় তাহলে 120 মিলিমিটার হার্জ চাপ হলো সিস্টোলিক রক্তচাপ। তার মানে প্রথমে যেই চাপটার কথা বলতেছে সেটা আমাদের কি চাপ? সিস্টোলিক রক্তচাপ। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। আমাদের গ নাম্বার প্রশ্নতে কি বলছে আমরা সেটা একটু দেখে নিই। আচ্ছা, সো আমাদের গ নাম্বার প্রশ্নতে দেখো বলা হচ্ছে রাফিনের আব্বা কি রোগে আক্রান্ত হয়েছেন। সো রাফিনের আব্বার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি দেখতে পেলাম? রাফিনের আব্বার সময় রাফিনের আব্বা হলো ঠিকঠাক সুঠাম দেহের অধিকারী হলেও তার হলো কি হয় চামড়াটা শুকিয়ে যাচ্ছে, তাই না? মানে তার হলো চামড়া শুকিয়ে যাচ্ছে বলতে তার হলো যদি ক্ষত হয় সেই ক্ষত শুকাতে দেরি হচ্ছে, সো তার মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিচ্ছে। তার মানে এটা হলো ডায়াবেটিস রোগের লক্ষণ। কি রোগের লক্ষণ? ডায়াবেটিস রোগের লক্ষণ। সো আমরা কিভাবে এটার আনসার করতে পারি সেটা একটু দেখে নিই। বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রাফিনের আব্বার শারীরিক গঠন এবং শারীরিক সমস্যার লক্ষণ বিশ্লেষণ করলে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হলো রাফিনের আব্বার ডায়াবেটিস হয়েছে। সো ডায়াবেটিস রোগের লক্ষণগুলো কি কি? লক্ষণগুলো হলো ঘন ঘন প্রস্রাব হওয়া, পানির পিপাসা বেশি লাগা, ক্ষুধা বেশি পরিমাণে অনুভূত হওয়া, শারীরিক দুর্বলতাও বেশি মাত্রায় অনুভূত হওয়া, যথেষ্ট পরিমাণে খাবার খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, সামান্য পরিশ্রমের মধ্যে ক্লান্তি এবং দুর্বলতা অনুভব হওয়া, শরীরে কোথাও যদি ক্ষত হয় সেটা শুকাতে দেরি হওয়া, চোখের মধ্যে ঝাপসা দেখা। সো এগুলো আমাদের কিসের লক্ষণ বলো তো? ডায়াবেটিস রোগের লক্ষণ। তারপরে দেখো তার হলো গিয়ে চামড়া শুকিয়ে যাওয়া। সো এই ধরনের লক্ষণগুলো বলা যেতে পারে আমরা কি ধরনের লক্ষণ? ডায়াবেটিস রোগের লক্ষণ। সো এই উপরোক্ত ডায়াবেটিসের লক্ষণগুলোর মধ্যে কিছু কিছু লক্ষণ কিন্তু রাফিনের আব্বার শরীরের মধ্যে দেখা দিয়েছে, তাই না? সো অর্থাৎ রাফিনের আব্বার শরীরে যদি ক্ষত সৃষ্টি হয় সেটা শুকাতে দেরি হয়, আবার তার চামড়াও শুকিয়ে যাচ্ছে এবং সামান্য পরিশ্রমে সে ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ছে, তাহলে এ সকল লক্ষণ থেকে আসলে বোঝা যায় যে রাফিনের আব্বা আসলে ডায়াবেটিস রোগে আক্রান্ত। চলে যাব আমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নতে। ঘ নাম্বার প্রশ্নতে কি বলছে আমরা একটু দেখে নেই। সো আমাদের ঘ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে যে ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কি কি পরামর্শ দেন। তাহলে ডায়াবেটিস কিন্তু একদমই টোটালি নিরাময়যোগ্য রোগ না, মানে একদম চলে যাবে জিনিসটা এরকম না, ঠিক আছে? এটা তোমাকে কন্ট্রোলে রাখতে হবে। তো তোমাকে বিভিন্ন রকমের উপায় অবলম্বন করতে হবে তোমার শরীরটাকে সুস্থ রাখার জন্য। সো ডক্টর থেকে কি কি রকমের পরামর্শ আসলে দিতে পারেন সেটা আমরা একটু নিয়ে আলোচনা করি। সো বলা হচ্ছে রাফিনের আব্বা যেহেতু ডায়াবেটিস রোগে আক্রান্ত, আমরা গ থেকে পেয়েছি এটা, সো সেটাও লিখলাম, সেহেতু ডায়াবেটিস ডক্টর রাফিনের আব্বাকে ডায়াবেটিস থেকে সুস্থ থাকার জন্য কিছু উপদেশ দিয়েছেন। সো প্রথমেই সে জীবন শৃঙ্খলা মানতে বলেছেন। এখন জীবন শৃঙ্খলা সে আসলে কিভাবে মেনটেন করবে, তাই না? সো দেখো সময় মতো এবং পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে, নিয়মিত এবং পরিমাণ মতো ব্যায়াম করতে হবে, নিয়মিত প্রস্রাব পরীক্ষা করতে হবে এবং ফলাফলটাকেও লিখে রাখতে হবে। সময় মতো সুগার লেভেল নির্ণয় করে লিখে রাখতে হবে, মানে তার সুগারটা টেস্ট করতে হবে বারবার। তারপরে সে তার খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সে তার খাদ্যটাকে কিভাবে কন্ট্রোল করতে পারে? দেখো রাফিনের আব্বাকে নিয়মিত হলো প্রোটিন
প্রোটিন সমৃদ্ধ এবং শর্করা কম রয়েছে এমন ধরনের খাবারগুলো আসলে তাকে দিতে হবে। তাকে চিনি বা একদম মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো তার একদম রুটিন থেকে টোটালি বাদ দিয়ে দিতে হবে। তাকে কি করতে হবে, ঔষধও সেবন করতে হবে যদি ডায়াবেটিসটা কন্ট্রোলের বাইরে থাকে। সো বলা হচ্ছে রাফিনের আব্বার যদি ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী নিয়মিত ইনসুলিন নেওয়ার ব্যবস্থা করতে হবে। ডায়াবেটিস রোগটা কিন্তু সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য রোগ নয়, এজন্যই ডক্টর আসলে রাফিনের আব্বাকে নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে বলেছেন, শৃঙ্খলা পালন করতে বলেছেন এবং খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি কিন্তু নিয়মিত ঔষধ সেবনেরও পরামর্শ দিয়েছে। আশা করি আজকের ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও আরেকটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।